হঠাৎ করেই ছোট্ট শান্ত শহর ঢোলপেটে তোলপাড় শুরু হয়, কারণ একই দিনে ৩টে খুন হয়। তারপরেও সেই খুনগুলো ছিল খুবই নির্মম আর হৃদয় বিদারক, কারণ সেই খুনগুলোতে শুধু ডেড বডির মাথা পাওয়া যাচ্ছিল, ডেড বডি পাওয়া যাচ্ছিল না। পুলিশ এই ৩টা কাটা মাথার কেস সমাধান করতে শুরু করে। এসিপি ভেট্রি এবং অর্জুন দুইজন মিলে কাজ শুরু করে দেয় এই ৩টা কেস দ্রুত সমাধান করার জন্য, কারণ মিডিয়ার প্রেশার ছিল অনেক। এছাড়া শহরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এছাড়া এই ৩টি খুনের মধ্যে কি কোনো যোগাযোগ ছিল, আর কেই বা খুনগুলো করল, সেটার উত্তর পাওয়া যাবে আজকের পর্বে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ঢোলপেট পুলিশ স্টেশনের পার্ট 3। পার্ট 1 আর 2 এখনও যারা দেখেনি তারা চাইলে আই বাটনের লিঙ্ক এবং কমেন্ট বক্সে পিন করা কমেন্ট থেকে দেখে আসতে পারেন, আর নয়তোবা আমি শুরুতে পার্ট 1 আর 2 এর রিক্যাপ করে দেব। চাইলে শুধুমাত্র এখান থেকে রিক্যাপ শুনেও আপনি পুরো গল্পটা বুঝতে পারবেন। আর যারা 1 আর 2 দেখে ফেলেছেন তারা চাইলে রিক্যাপ অংশ বাদ দিয়ে তৃতীয় পর্ব দেখা শুরু করতে পারেন। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা যায় ঢোলপেট শহরে দাসুরার পরের দিনই শহরের ভিন্ন ৩টা জায়গায় ৩টা কাটা মাথা পাওয়া যায়। আর সেই খুনগুলোর রহস্য উন্মোচনের কাজে লেগে পড়ে সেই শহরে আসার নতুন এসিপি ভেট্রি মারান। প্রথম খুনটা হয়েছিল রাথি নামের, যে ১৫ বছর আগে শঙ্করকে খুন করেছিল। আর শঙ্করের ২ ছেলে শেখর আর ইনবা তারাই রাথি নামের মাথাটা নিয়ে থানায় হাজির হয় এবং আত্মসমর্পণ করে যে তারাই রাথি নামকে খুন করেছে। তারা খুনটা করেছে বলে স্বীকার করলেও এখানেও একটা টুইস্ট বা কিন্তু থেকে যায়, কারণ তারা শুধু রাথি নামের মাথাটাই নিয়ে থানায় হাজির হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে রাথি নামের বডিটা কোথায় সেটা তারা বলতে পারে না। দ্বিতীয় খুনটা হয় একজন স্টুডেন্ট সান্ধিয়ার, যে তার ভালোবাসার মানুষ সুকুমারের সাথে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ সন্দেহ করছে সান্ধিয়ার প্রেমিক সুকুমার এবং তার বন্ধু সুরুলি সান্ধিয়াকে খুন করেছে। আর তৃতীয় খুনটা হয় ভিসিপি লজে ওঠা অজ্ঞাত 2 জনের থেকে যে কোনো একজনের, আর বাকি একজন ছিল পলাতক। কিন্তু এই 3টা কেস সমাধান করার জন্য মিডিয়া পুলিশের উপরে অনেক চাপ দিচ্ছিল, যার ফলে পুলিশ কমিশনার সেতুপতি এই 3টা কেস দ্রুত সমাধান করার জন্য ঢোলপেট পুলিশ স্টেশনে টেম্পোরারি আরও একজন এসিপিকে নিয়োগ দেয়, এসিপি অর্জুন। আর অর্জুন রাথি নামের কেসটাকে বেছে নেয়, সে সেটা ইনভেস্টিগেশন করে। আর তার কাছে মনে হতে থাকে রাথি নামের কেসটা খুব সাদাসিধে নয়, বরং এর ভেতরে রহস্য লুকিয়ে রয়েছে। এছাড়া তার কাছে মনে হতে থাকে রাথি নামের মার্ডারের পেছনে এমএলএ পেরিয়ার হাত রয়েছে, যার হয়ে রাথি নাম সব ধরনের কুকর্ম এবং বিভিন্ন ইলিগাল বিজনেস করেছে। অন্যদিকে ভেট্রি সুকুমারকে সান্ধিয়ার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সুকুমার পুলিশকে যেসব ইনফরমেশন দেয়, পুলিশ এই সব কিছুর সত্যতা খুঁজে পায়, যার ফলে এসিপি ভেট্রি এবং কনস্টেবল মাসানি মনে করতে থাকে সুকুমার সান্ধিয়াকে খুন করেনি। এছাড়া সুকুমারের বন্ধু সুরুলি পলাতক, তাই তাদের কাছে মনে হতে থাকে সান্ধিয়ার মার্ডারের পেছনে সুরুলির হাত রয়েছে। এদিকে ভিসিপি লজে যারা উঠেছিল তারা সম্পর্কে ভাই বোন ছিল, আর তারা আসলে 12 বছর পরে তাদের বাবা মার সাথে দেখা করতে এসেছিল। আর এটা সেই ভিসিপি লজে কাজ করা ছোট্ট ছেলেটা ভেট্রিকে জানায়। আসলে 12 বছর আগে তারা তাদের বাবা মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আর অবশেষে 12 বছর পরে তারা ফিরে পেয়েছে। তারা তাদের বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কি এমন হয়েছিল যেখানে একজনের মাথা কেটে ফেলা হয়েছে আর অন্যজন নিখোঁজ। অন্যদিকে এই ঢোলপেট শহরেই ভেট্রি তার ছোটবেলা কাটিয়েছিল। কোনো একটা রহস্যজনক কারণে তার বাবা মা এবং দাদিকে খুন করা হয়েছে, আর সেখানে সে তার ছোটবেলার বান্ধবী মাধাঙ্গীকেও হারিয়ে ফেলেছে। কিন্তু এই শহরে আসার পরে সুকুমারের কেসটা সেই লয়ার মাধাঙ্গী হ্যান্ডেল করছিল। ভেট্রি মাধাঙ্গীকে চেনার পরেও সে তার পরিচয় দেয় না, গোপনে গোপনে তাকে ভালোবাসতে থাকে এবং তার কাছে যাওয়ার জন্য একই বাসায় বাসা ভাড়া নেয়। অন্যদিকে মাধাঙ্গী কোনোভাবেই ভেট্রিকে পছন্দ করত না, কারণ সে সুকুমারকে অনেক টর্চার করেছিল জেলে। আর মাধাঙ্গী যখন দেখতে পারে যে ভেট্রি তার বাসায় বাসা ভাড়া নিয়েছে, সে বিভিন্ন পায়তারা বাহানা শুরু করতে থাকে তাকে সেই বাসা থেকে তাড়ানোর জন্য। এদিকে অর্জুন যেভাবে কেসটা ইনভেস্টিগেশন করছিল তাতে মাসানির একেবারেই পছন্দ হচ্ছিল না, কারণ এসিপি অর্জুন একটু ক্রেজি টাইপের ছিল। অন্যদিকে এমএলএ পেরিয়ার মেয়ে জ্যোতি আগে থেকে অর্জুনকে ইনস্টাগ্রামে ফলো করত, তাকে পছন্দ করতে শুরু করে, আর এখানে তাকে দেখার পরে সে তার পিছু করতে শুরু করে। এদিকে রাথি নামের স্ত্রী এবং শালা জানায় তারা কোনোভাবেই মানতে পারছে না যে শেখর এবং ইনবা রাথি নামকে খুন করেছে, কারণ তাদের এত সাহস নেই যে রাথি নামের কাছে আসবে। তাই অর্জুন আরও ইনভেস্টিগেশন করে যেদিন মারা গিয়েছিল সেই দিন আসলে কি হয়েছিল। এরপরে অর্জুন তার টিমকে নিয়ে চলে আসে ইনবা আর শেখরের মা চন্দ্রার বাড়িতে। চন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে,
কিন্তু চন্দ্রা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে না যে 15 বছর আগের খুনের প্রতিশোধ হঠাৎ করেই এখন কেন তারা নিচ্ছে। তার ভেতরে যদি প্রতিশোধ নেয়ার ইচ্ছেই থাকতো তাহলে ইনবা আর শেখরকে এসে পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ার বানাতো না। কিন্তু চন্দ্রা বলতে থাকে তার ছেলেরা তার বাবার খুনের হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে, সবাই তাদেরকে সেই নামেই চিনছে, আর এটাও সে চায়। কিন্তু অর্জুন এই যুক্তিটা কোনোভাবেই মানতে পারছিল না। এদিকে অর্জুনের ইনভেস্টিগেশন করার ধরনটা ছিল আলাদা এবং সেও খুব স্মার্ট ছিল। এটা বোঝার পরে মাসানি নিজে নিজেই তাকে পছন্দ করতে শুরু করে। এরপরে অর্জুন জানতে পারে রাথি নামের দ্বিতীয় স্ত্রী কাঞ্চনার ব্যাপারে, যে একজন অভিনেত্রী ছিল, কিন্তু রাথিনামকে বিয়ে করার পরে এখন সে রাথিনামেরই একটি বাড়িতে থাকে। কাঞ্চনা জানায় তার সাথে প্রথমে সম্পর্কটা ভালো থাকলেও এখন মাসে 2-1 বার রাথিনাম তার কাছে আসে। এছাড়া তাদের সম্পর্ক ভালোই ছিল, আর সে সন্দেহ করছে রাথিনামের খুনের পেছনে তার প্রথম স্ত্রী এবং শালার হাত রয়েছে, কারণ তারা মনে করছিল আমাকে বিয়ে করে রাথিনাম তার প্রথম স্ত্রীর জীবন নষ্ট করে ফেলেছে, আর এই জন্য তার শালা এখানে এসে কয়েকবার হুমকিও দিয়ে গেছে। এরপরে অর্জুন আর মাসানি সেই বাড়িটা সার্চ করে সেখানে বড় একটা তরবারি পায়, আর সেটা তারা পরীক্ষা করার জন্য নিয়ে যায়। আর এদিকে অর্জুন কাঞ্চনাকে সন্দেহ করতে থাকে যে নিশ্চয়ই সে কিছু লুকাচ্ছে। এদিকে সান্ধিয়ার বাবা নিজের একমাত্র মেয়েকে হারিয়ে মদের নেশায় ডুবে পড়ে। এদিকে একদিন মাধাঙ্গি রাতের বেলা বাসায় ফেরার পথে 2 জন সন্ত্রাসী তার উপরে হামলা করে, যাদের সে কয়েক মাস আগে একটা কেসে সাজা পাইয়ে জেলে ভরে দিয়েছিল। তারাই মাধাঙ্গিকে হত্যা করতে চায়। ঠিক তখনই ঠিক সময়মতো ভেট্রি সেখানে এসে মাধাঙ্গিকে বাঁচিয়ে নেয়, যার ফলে ধীরে ধীরে মাধাঙ্গিও ভেট্রিকে পছন্দ করতে শুরু করে। এদিকে জ্যোতি অর্জুনকে একটা রেস্টুরেন্টে ডেকে তার বাবা এবং তার মামার ব্যাপারে একটা ইনফরমেশন দেয়। এদিকে দেখা যায় একজন খুনি কয়েদি সেজে জেলের ভেতরে ঢুকে সুকুমারকে মারার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এদিকে ভেট্রি তার টিমকে নিয়ে একটা বাড়িতে চলে আসে, কারণ 12 বছর আগে এরা কমপ্লেন লিখেছিল যে তাদের সন্তান মিসিং। কিন্তু সেখানে আসার পরে তারা জানতে পারে তারা অন্য একটা জায়গায় গিয়েছে তাদের মেয়ের বিয়ে দেবার জন্য, কয়েকদিন পরে ফিরবে। এদিকে অর্জুন এবং ভেট্রি কোর্টে কয়েদি নিয়ে যাবার সময় তারা অদল বদল করে নেয়, আর একটা সময় দেখা যায় ভেট্রির গাড়ির উপরে কিছু লোক হামলা করে। ভেট্রি কয়েদি এবং পুলিশকে বাঁচানোর জন্য সেই 3 জন লোককে সেখানেই গুলি করে মেরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ কমিশনার সেতুপতি চলে আসে এবং বলে এখন হিউম্যান রাইটস কমিশন এবং মিডিয়ারা প্রশ্ন তুলবে এই বিষয় নিয়ে, এনকাউন্টার নিয়ে। উপর থেকে নির্দেশ দেওয়া হয় 2 দিনের মধ্যে এই 3টা কেস সমাধান করতে হবে, নয়তোবা এই 3টা কেস চলে যাবে সিবিআইয়ের হাতে। 3য় পর্বের শুরুতেই মাধাঙ্গি ভেট্রির সাথে দেখা করতে আসে থানায়, আর বলে সুকুমার তোমার হাত থেকে পালিয়ে গেল। অন্যদিকে আরও 3টে এনকাউন্টার, হিউম্যান রাইটস কমিশনকে তুমি কিভাবে কি জবাব দেবে? ভেট্রি এতে প্রচণ্ড রেগে যায় আর বলে আমি সেটা ইচ্ছে করে করিনি, পরিস্থিতি তেমন ছিল। আমি যদি ওদের এনকাউন্টার না করতাম তাহলে কয়েদি এবং পুলিশ দুজনেই মারা যেত। কিন্তু মাধাঙ্গি তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। মাধাঙ্গির কথা হচ্ছে যে 3 জনকে ভেট্রি এনকাউন্টার করেছে তাদেরও তো পরিবার রয়েছে, এখন সেই পরিবারগুলোর কি হবে? ঠিক তখনই ভেট্রির একটা কল আসে, সে কথা বলতে শুরু করে। পাশে একজন কনস্টেবল মাধাঙ্গিকে বলে ম্যাম, আপনি ভেট্রি স্যারকে যেমনটা ভাবছেন উনি তেমনটা নয়, আসলে ওনার রাগটা একটু বেশি, কিন্তু ওনার মনটা খুব ভালো। আসলে উনি আজ পর্যন্ত যতগুলো ক্রিমিনালকে এনকাউন্টার করেছে তাদের প্রত্যেকের পরিবারের পাশে সে দাঁড়িয়েছে, তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছে, এখনও তাদের ভরণ পোষণের দায়িত্ব এই ভেট্রি স্যারই নিয়েছে। কথাগুলো শোনার পরে মাধাঙ্গির ভুল আবারও ভেঙে যায়। ভেট্রিকে তার আবারও নতুন করে ভালো লাগতে শুরু করে। এরপরেই দেখা যায় সান্ধিয়ার বাবা কয়েকজন লোককে বকাঝকা করছিল, রাগ করছিল তাদের সাথে। আর তাদের কথা থেকে আমরা জানতে পারি সান্ধিয়ার বাবাই সেই লোকগুলোকে পাঠিয়েছিল ইনবা আর শেখরকে মারার জন্য নয়, বরং সুকুমারকে মারার জন্য। কিন্তু তারা সেটা পারেনি। সান্ধিয়ার বাবা তার একমাত্র মেয়ের মৃত্যুর শোকে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সুকুমারকে পুলিশের শাস্তি দেবার আগে নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। সেই লোকগুলো বলে তারা আবার চেষ্টা করবে, সুকুমারকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে। কিন্তু এদিকে অর্জুন মনে করতে থাকে এমএলএ পেরিয়ায় সেই লোকগুলোকে পাঠিয়েছিল ইনবা আর শেখরকে মারার জন্য, কারণ যদি তাকে ইনফরমেশন দিয়েছিল তার বাবা এবং মামা কোনো এক জায়গায় লোক পাঠিয়ে তাদেরকে সরিয়ে ফেলার কথা বলছিল। তাই অর্জুন ভাবছিল হয়তোবা এমএলএ পেরিয়ায় এই কাজটা করেছে। তাই অর্জুন তার বাড়িতে চলে আসে আর তাকে হুমকি দিতে শুরু করে, বলে আমি বলেছিলাম আমার ইনভেস্টিগেশনের পথে বাধা না দিলে আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনি সেটা করেছেন। এমএলএ পেরিয়া বলে আপনি কি বলছেন? আমরা কিছুই বুঝতে পারছি না, আর আমরা কোনো লোক পাঠাইনি। অর্জুন বলে আমি খবরটা আপনাদের মানুষের কাছ থেকেই পেয়েছি,
তখন জ্যোতিও সেখানে ছিল। জ্যোতি যখন দেখতে পায় যে অর্জুন তার বাবার সাথে কথা বলছে, সে ভয় পেয়ে যায়। কারণ অর্জুন যদি বলে দেয় বিষয়টা যে জ্যোতিই তাকে এই ইনফরমেশনটা দিয়েছে, তার বাবা প্রচণ্ড রেগে যাবে, এমনকি জ্যোতির ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। এমএলএ পেরিয়া বলে হ্যাঁ, সে এটা স্বীকার করছে। বিভিন্ন রাউডিরা সেই পুষে রাখে, কিন্তু এটা পলিটিক্সের জন্যই লাগে। কিন্তু সে কোনো লোক পাঠায়নি যেখানে কয়েদিদের মারতে হবে। অর্জুন তারপরও পেরিয়াকে ট্রেড দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে বাইরে আসার পরেই জ্যোতি তাকে ডাকে আর বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমার নাম বলেননি। অর্জুন বলে, হ্যাঁ এটা আমি জানি, আর আমি এটা কখনোই করতাম না। জ্যোতি বলে, ভালোই হয়েছে, আপনি ভেট্রি স্যারকে দিয়ে এই কেসটা ডিল করিয়েছেন, কারণ আপনি এটা এমনিতেই করতে পারতেন না। অর্জুন বলে, কেন পারতাম না? তখনই জ্যোতি বলে, বিহারের 6 জন টেরোরিস্ট একটি স্কুল বাস হাইজ্যাক করে নিয়েছিল। আপনি তাদের ধরেছিলেন, চাইলেই আপনি তাদের এনকাউন্টার করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি তাদের বুঝিয়েছেন এবং তাদের সারেন্ডার করতে বাধ্য করেছেন। আর এটাই হচ্ছে আপনার পাওয়ার। আপনি মানুষদের এত সহজে মারেন না। কথাটা শুনে মুচকি হাসে অর্জুন আর বলে, তুমি এত সব কি করে জানলে? জ্যোতি বলে, আসলে আমি আপনাকে অনেক আগে থেকেই ক্লোজলি ফলো করি, আর আপনাকে ফলো করতে আমার ভালো লাগে। অর্জুন তখন জ্যোতিকে বলে, ঠিক আছে, তুমি আমাকে স্যার না বলে শুধু অর্জুন বলেই ডাকতে পারো। এতে জ্যোতিও অনেক খুশি হয়। অর্জুন সেখান থেকে চলে আসে। এদিকে রাতের বেলা সুকুমারকে একটা জায়গায় লুকিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে দেখা যায় সান্ধিয়া যখন বাস স্ট্যান্ডে বসেছিল, সুকুমার সেখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই সুরুলি সেখানে এসেছিল এবং তাকে বলেছিল যে সুকুমার তাকে এখান থেকে নিয়ে যেতে বলেছে, তার বাবা এদিকেই ঘোরাফেরা করছে। যার ফলে সান্ধিয়া ভয়ে সুরুলির সাথে তার বাসায় চলে যায় আর বারবার বলছিল সুকুমার কখন আসবে, আপনি সুকুমারকে নিয়ে আসুন। সুরুলি তাকে বারবার বলছিল, টেনশন করো না, সুকুমার একটু পরেই চলে আসবে। আর ঠিক তখনই দেখা যায় সুরুলি ঘরের দরজাটা বন্ধ করে দেয়। সান্ধিয়া বুঝতে পারে সুরুলির উদ্দেশ্য ভালো নয়, সে সেখান থেকে চলে যেতে চায়। আর তখনই সুরুলি তাকে টর্চার করতে শুরু করে, রেপ করার চেষ্টা করে। কিন্তু সান্ধিয়া যখনই চিৎকার করছিল, সে তার মুখ আটকে রাখে। আর একটা সময় নিঃশ্বাস বন্ধ হয়ে সান্ধিয়া সেখানেই মারা যায়। আর এটা দেখে সুরুলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ঠিক ওই সময়টাতে সুকুমারের ঘুম ভেঙে যায়। অর্থাৎ সুকুমার এমনটা কল্পনা করছিল যে সুরুলি হয়তোবা তাকে এভাবেই মেরে ফেলেছে। কারণ সুকুমার সেখান থেকে আসার আগে সান্ধিয়াকে বলেছিল যদি কোনো সমস্যা হয় সে যেন সুরুলিকে কল করে আর সুরুলির সাথে চলে যায়। এছাড়া সান্ধিয়াকে সুকুমার যখন সুরুলির বাসায় নিয়ে গিয়েছিল, সে তার দিকে বাজেভাবে তাকাচ্ছিল, এমনকি দু একটা বাজে কমেন্টও করেছিল। এছাড়া সান্ধিয়াও বলছিল যে সুরুলি তার দিকে বাজেভাবে তাকাচ্ছে আর এটা তার কাছে ভালো মনে হচ্ছে না। আর এই জন্য সুকুমার মনে করতে থাকে সান্ধিয়াকে সুরুলি মেরেছে আর এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর এই জন্য সে সুরুলিকে খুঁজতে শুরু করে। এদিকে সুকুমারের নানি অনেক কান্নাকাটি করছিল। মাধাঙ্গি তাকে তার বাসায় নিয়ে এসেছিল, সে তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই মাধাঙ্গির মোবাইলে একটা কল আসে আর কলটা করেছিল সুকুমার। সুকুমারের কল পেয়ে মাধাঙ্গি অবাক হয়ে যায় আর সাথে সাথে সুকুমারকে কলে রেখে গোপনে মেসেজ করে ভেট্রিকে, আর সেই কলটা ট্রেস করতে বলে। এদিকে মাধাঙ্গি সুকুমারকে বলছিল, তুমি পালিয়ে গেছো কেন? তোমাকে এখন পুলিশ দোষী ভাববে। সুকুমার বলতে থাকে সান্ধিয়ার খুনিকে শাস্তি দেওয়ার জন্য। মাধাঙ্গি বলতে থাকে, তুমি কি জানো সান্ধিয়াকে কে মেরেছে? সুকুমার কিছুই বলে না। এই সময়টাতে ওপরতলা থেকে নিচতলায় চলে আসে ভেট্রি, আর অলরেডি সে পুলিশকে বলে দেয় কলটা ট্রেস করার জন্য। মাধাঙ্গি তাকে বলে, অপরাধ যে করেছে তাকে শাস্তি পুলিশ দেবে, কোর্ট দেবে। তুমি নিরপরাধ, তুমি কেন নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ? তোমার নানি কান্না করতে করতে এখানে শেষ হয়ে যাচ্ছে। সুকুমার বলে, আমি সান্ধিয়ার খুনিকে ছাড়ব না। মাধাঙ্গি বলে, আমাকে বলো সান্ধিয়াকে কে খুন করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এরপরেই সুকুমার তার নানির সাথে কথা বলে। সুকুমার তার নানিকে বলে, তুমি ম্যামের সাথেই থাকো, আমাকে নিয়ে টেনশন করো না। আর এরপরেই সে ফোনটা কেটে দেয়। ভেটরি থানায় কল করে আর জানতে পারে তারা লোকেশনটা ট্রেস করেছে আর ইতোমধ্যে একটা টিমকেও পাঠিয়ে দিয়েছে সুকুমারকে অ্যারেস্ট করার জন্য। একটু পরেই থানা থেকে ভেট্রিকে জানানো হয় তারা সেখানে যেতে যেতে সুকুমার সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই ভেট্রি সেই পুরো এরিয়াটাকে সার্চ করতে বলে। অর্জুন, ইনবা এবং শেখারের সাথে কথা বলছিল। অর্জুন তাদের বলে, সময় মতো ভেট্রি তাদের গুলি করে মেরে ফেলেছিল, নয়তোবা তারা তোমাদের মেরে ফেলতো। আমি জানি তোমরা যে ক্রাইমটা করনি সেটার দায় তোমরা মাথায় নিয়েছ শুধুমাত্র নামের জন্য, তোমাদের মায়ের মুখের দিকে চেয়ে, কিন্তু ওরা তোমাদের ছাড়বে না। তোমরা মারা গেলে তোমার মায়ের কি হবে? ইনবা আর শেখর ভয় পেতে শুরু করে। এই যাত্রায় তোমরা কোনোভাবে বেঁচে গেলেও পেরিয়া কিন্তু তোমাদের ছাড়বে না, সে তোমাদের আবার মারার চেষ্টা করবে। অবশেষে দুই ভাই রাজি হয়ে যায় সত্যি সেদিন কি হয়েছিল সেটা বলার জন্য। ইনবা আর শেখর বলে, আমরা সত্যিই চাইছিলাম রাথিনামকে মারার জন্য, কিন্তু কিভাবে মারব সেটা বুঝতে পারছিলাম না। ছাদে বসে মদ খাচ্ছিলাম, ঠিক ওই সময়টাতে আমাদের কাছে একটা ফোন কল আসে।
অপরিচিত সেই লোকটা শেখরকে বলে, আমার কাছে তোমাদের প্রয়োজনীয় একটা জিনিস রয়েছে, যেটা নিতে চাইলে 10 লাখ টাকা দিতে হবে আমাকে। ইনবা আর শেখর হাসতে শুরু করে আর বলে, কি এমন জিনিস যে 10 লাখ দিতে হবে? তখনই সেই লোকটা বলে, রাথি নামের কাটা মাথা। তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। লোকটা বলে, আমি কি তোমাদের লোকেশন পাঠাবো? তারা কোনো চিন্তা ভাবনা না করেই বলে দেয়, হ্যাঁ। আর কিছুক্ষণ পরেই দুই ভাই মোবাইলে সেই লোকেশনে চলে যায় আর সেখানে একটা ট্রাকের ভেতরে টাকা রেখে দেয়। আর এরপরে সেখানে আরও একটা লোকেশন পাঠানো হয়। সেখানে যাওয়ার পরে তারা একটা ব্যাগের ভেতরে লুকানো রাথি নামের কাটা মাথা দেখতে পায় আর এরপরেই সেটা নিয়ে আসে। আর পরদিন থেকেই তারা রাথি নামকে মেরেছে বলে নাটক শুরু করে দেয়। এরপরে অর্জুন মাস্তানিকে বলে শেখরের ফোন নিয়ে আসার জন্য। শেখরের ফোন থেকে সেই নাম্বারটা নিয়ে অর্জুন কল করে, যেটা বন্ধ ছিল। অর্জুন বলে নাম্বারটা ট্রেস করার জন্য এবং ওই দিন এই নাম্বারের লোকেশন কোথায় ছিল আর এই নাম্বারটা কার সেটা খুঁজে বের করো। কিছুক্ষণ পরেই সেই নাম্বারের লোকেশনটা তারা জানতে পারে। অর্জুন আর মাস্তানি দেখতে পায় তাদের সাসপেক্ট লিস্টের মধ্যে কাঞ্চনার বাসাও ঠিক একই এরিয়াতে। এরপরেই কাঞ্চনাকে থানায় উঠিয়ে নিয়ে আসা হয় ইন্টারোগেশনের জন্য, কিন্তু বারবার কাঞ্চনা বলছিল সে কিছুই জানে না, পুলিশ তাকে শুধু শুধু হ্যারাস করছে। অর্জুন তাকে বারবার প্রেশার দিচ্ছিল বলার জন্য, কিন্তু কাঞ্চনা মুখ খুলছিল না, যার ফলে একটা সময় রেগে গিয়ে মাসানি কাঞ্চনাকে মারধর করে প্রচণ্ড। অবশেষে কাঞ্চনা মুখ খুলতে রাজি হয়। সে বলতে থাকে, যখন কাঞ্চনার আর রাতি নামের বিয়ে হয়, কাঞ্চনার রাতি নামের ব্যাপারে আরও অনেক কিছু জানতে শুরু করে। যেদিনই রাতি নাম কাঞ্চনার বাসায় আসতো, রাথিনাম চাইতো কাঞ্চনা ঠিক সেভাবেই সাজবে বা মেকআপ করবে যেমনটা সে শুটিংয়ে সাজত। কাঞ্চনাও সেটাই করে। রাথিনাম বাসায় আসার সাথে সাথে ঠিক সেই রকমভাবেই সে সাজে। কিন্তু যখনই কাঞ্চনা রাথিনামের কাছে যায়, ঠিক তখনই রাথিনামের হাত কাঁপতে শুরু করে, সে ঘামতে শুরু করে। কাঞ্চনা জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি এমন কেন করছেন? তখনই রাথিনাম বলে, আসলে কিছুদিন আগে আমার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্ট থেকে তার এই সমস্যাটা, সে ওষুধ নিচ্ছে, ঠিক হয়ে যাবে। অর্থাৎ রাথিনাম শারীরিকভাবে অক্ষম ছিল। রাথিনাম বলে, সে যখন কাঞ্চনাকে দেখে তার বডিতে শক খায়, তার অনেক ইচ্ছে করে তাকে আদর করতে, কিন্তু যখনই সে তার কাছে আসে তার হাত কাঁপতে শুরু করে। আর এই জন্য নায়িকাদের মতো সাজিয়ে কাঞ্চনাকে সারা রাত তার সামনে বসিয়ে রাখত, কিন্তু রাথিনাম সারা রাতে একবারও তাকে টাচ করত না। এভাবেই চলছিল। একদিন রাথিনামের জন্য আমি রেডি হচ্ছিলাম, ঠিক তখনই আমার বাসায় চলে আসে কুলফি রমেশ। সেই দিনই আমি ওকে প্রথম দেখি। ওই দিন প্রথমবারের জন্য কুলফি রমেশ রাথিনামের জন্য আইস দিয়ে যায়। পানি খাওয়ার জন্য সে ভেতরে আসলেই কাঞ্চনা তাকে জিজ্ঞেস করে, এই আইসের ভেতরে কি রয়েছে? সারা রাত সে আমাকে জাগিয়ে রাখে। রমেশ একটু মুচকি হাসে আর বলে, এটা স্পেশাল আইস, এটার ভেতরে কিছু ফলমূল এবং হার্বাল মেডিসিন অ্যাড করা হয়, যার ফলে সারা রাত ঘুম আসে না এবং শরীরের ভেতরে সবসময় এক্সাইটমেন্ট কাজ করে। কাঞ্চনা এরপরেই রমেশকে বলে, এরপরে থেকে সাধারণ আইস দেবে, এটা দেবে না। রমেশ বলে, কেন? কাঞ্চনা বলে, অন্তত সে ঘুমাবে, সারা রাত আমাকে এভাবে বসিয়ে বসিয়ে জ্বালাবে না। রমেশ বলে, কিন্তু রাথিনাম ভাই তো বলেছে তার পারফরমেন্স অনেক ভালো থাকে। কাঞ্চনা বলে, তেমন কিছুই না, সে শুধু সারা রাত তার সামনে আমাকে বসিয়ে রাখে। এমনকি বিয়ের পরে থেকেই কোনো কিছু আমাদের মাঝে হয়নি, আমার তাকে বিয়ে করাই উচিত হয়নি। কুলফি রমেশ বুঝতে পারে কাঞ্চনা আসলে শারীরিকভাবে অসুখী। এদিকে কাঞ্চনা বলছিল, আমার তো অনেকবার মনে হয়েছে পানির সাথে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দেই, কিন্তু ও আমার বাসায় কিছুই খায় না। এরপরেই সে রমেশকে বলে, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি যে আইসটা দাও, সেই আইসের ভেতরে কি তুমি বিষ মিশিয়ে দিতে পারবে? এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। রমেশ কিছুক্ষণ ভাবার পরে বলে, আমার একটা কথা আছে, আসলে এই আইসগুলো নেওয়ার সময় রাথিনাম ভাই আপনার ব্যাপারে আমার কাছে অনেক কিছু বলেছে, যার ফলে আমি আপনাকে মাঝে মধ্যেই কল্পনা করতাম। আমার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা ইমেজ তৈরি হয়েছে, আর সেই ফ্যান্টাসিটা আমি পূরণ করতে চাই। সোজাসুজি বলছি, আমি আপনাকে সারা জীবনের জন্য কাছে চাই, আর এতে যদি আমাকে 10টা মার্ডার করতেও হয় তাতেও আমি রাজি। কাঞ্চনাও কিছুক্ষণ ভাবে, তার টাকা ছিল, সে ইয়াং, কিন্তু তার কোনো শারীরিক সুখ ছিল না, যার ফলে সেও রাজি হয়ে যায়, আর সেখানেই তারা ঘনিষ্ঠ হয়। এরপরেই কাঞ্চনার কাছ থেকে রমেশের ফোন নাম্বার নেয় এবং সেটাকে কল করে, কিন্তু সেটা বন্ধ ছিল। অর্জুন বলে, কাঞ্চনার বাড়ির সামনে 2জন ছদ্মবেশী কনস্টেবলকে দাঁড় করিয়ে দাও। এদিকে সুকুমারকে দেখা যায় রাস্তায় দাঁড়ানো একজন মানুষের কাছ থেকে ফোন নিয়ে সে বিভিন্ন জায়গায় কল করতে থাকে, যেখানে সুরুলি যেতে পারে, কিন্তু কোথাও সুরুলির কোনো খোঁজ নেই। এদিকে রাতের বেলায় দেখা যায় মাসানি এবং অর্জুন একটা টিম নিয়ে একটা রাস্তায় দাঁড়িয়েছিল, কারণ তারা খবর পেয়েছে এই রোড দিয়েই রাতের বেলা কুলফি রমেশ তার আইসক্রিমের গাড়ি নিয়ে যাতায়াত করে।
অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রমেশ সেখানে আসছিল না। এরপরে মাসানি আর অর্জুন কথা বলে। অর্জুন মাসানিকে বলে, তোমার কি মনে হয় রমেশই কি খুনটা করেছে? তখন মাসানি বলে, স্যার, আমার মনে হয় না রমেশ খুনটা করেছে, কারণ তার চাওয়া ছিল সে কাঞ্চনার সাথে শারীরিক সম্পর্ক করবে, আর সেটা সে খুব সহজেই পেয়ে যায় আর তার ফ্যান্টাসি পূরণ করে ফেলে। তাহলে এখন শুধু এত বড় একটা রিস্ক নিয়ে সে কেন খুন করতে যাবে? আর যদি খুন করেও সেটা সে পরে করতে চাইবে। যতদিন রাথিনাম বেঁচে থাকবে, রমেশ তাকে খুন করার কথা বলে কাঞ্চনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, আর টাকার জন্য সে খুন করেনি, তাহলে সে কাঞ্চনার কাছ থেকেই টাকাটা চেয়ে নিত। অর্জুন বলে, তাহলে কুলফি রমেশ শেখর আর ইনবার কাছে রাথিনামের মাথাটা কেন বিক্রি করল? পুলিশ আসলে ম্যাচ করে ফেলেছিল। শেখরকে সেদিন যে কল করেছিল সেটা রমেশই ছিল। মাসানি বলে, আমার মনে হয় রাথিনামের মাথাটা বিক্রি করার পেছনে আরও কোনো কারণ থাকতে পারে। অর্জুন বলে, হ্যাঁ, তুমি ভালো বলেছ। মাসানি বলে, স্যার, আমার মনে হচ্ছে আমরা যে কাঞ্চনাকে কাস্টডিতে নিয়েছিলাম এটা হয়তোবা রমেশ জেনে ফেলেছে, আর এই জন্য সে হয়তোবা গা ঢাকা দিয়েছে। অর্জুন বলে, হ্যাঁ, ঠিকই বলেছ। এই জন্য তারা রমেশকে খোঁজার জন্য অন্যদিকে যেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রাতের বেলা একটি ছেলে কাঁধে একটা বস্তা নিয়ে একটা আইসক্রিমের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, আর আইসক্রিমের গাড়িতে সেই বস্তাটা ঢোকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই পুলিশ তাকে ঘিরে ফেলে, কিন্তু দেখা যায় সেই বস্তার মধ্যে শুধুমাত্র বরফ ছিল। অন্যদিকে সেই ছেলেটাও রমেশ ছিল না। অর্জুন তাকে জিজ্ঞেস করে রমেশ কোথায়, আর সবাইকে সেখানে ডাকতে বলে যারা রাতের বেলা এই এরিয়াতে ঘুরে ঘুরে আইস বা আইসক্রিম বিক্রি করে। তখন তারা সবাই বলে রমেশ আইসের সাথে বিভিন্ন হার্বাল ওষুধ মিশিয়ে বিক্রি করে, যার ফলে তার কাস্টমারও বেশি, আর বেশ কয়েকদিন ধরে তারা রমেশকে এখানে দেখছে না। এদিকে সবারই ক্ষুধা লেগেছিল, তারা খাবার জন্য হোটেলে যেতে চায়। তখনই মাসানি বলে, স্যার, আমার বাসা পাশেই, আপনারা যদি সেখানে যান তাহলে আমি আপনাদের ডোসা বানিয়ে দিতে পারি। তারা সবাই সেখানে চলে যায়। মাসানি তাদের চা দিয়ে ডোসা বানাতে শুরু করে। আর এদিকে অর্জুন মাসানির রুমটা দেখছিল, আর সেখানে সে একটা শিকড় দেখতে পায় যেটাকে মাসানি পুজো করত। এদিকে মাসানি ডোসা বানাতে বানাতে দেখে সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে। সে সাথে সাথে জানালাটা খুলে সে প্রার্থনা করতে শুরু করে। ঠিক ওই সময়টাতে অর্জুন একটু পরেই খেয়াল করে ডোসা পুড়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি রান্নাঘরে আসে আর মাসানিকে প্রার্থনা করতে দেখে। মাসানিকে না ডেকে সে নিজেই ডোসা বানায়। একটু পরে মাসানি সেখান থেকে ফিরে অর্জুনকে বলে, স্যার, আপনি কেন বানাচ্ছেন? আর এরপরেই সে সবাইকে ডোসা বানিয়ে খেতে দেয়। তখন অর্জুন তাকে জিজ্ঞেস করে, সব বাড়িতে বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে যারা সেটাকে পুজো করে, কিন্তু তোমার বাড়িতে এই শেকড় কেন? মাসানি বলে, স্যার, আমাদের পূর্বপুরুষরা মনে করে আমাদের গ্রামের মাঝে যে গাছটা রয়েছে সেটাই আমাদের দেবতা, যেটা সেখানে 2000 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে, আর সেই গাছটাই আমাদের গ্রামকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। এমনকি যখন অনেক বিদ্যুৎ চমকায় তখন সেটা থেকেও গ্রামবাসীকে এই গাছটাই রক্ষা করে। আর এই জন্যই যখন বিদ্যুৎ চমকাচ্ছিল আমি আমার গ্রামের মানুষদের জন্য প্রার্থনা করছিলাম যাতে সবাই নিরাপদ থাকে। অর্জুন বলে, অন্যান্য মেয়েরা বিদ্যুৎ চমকালে ভয় পায়, এছাড়া তুমি এই বাসায় একা থাকো, তোমার ভয় করে না? আর অন্যান্য মেয়েরা রাতের বেলা ডিউটি নিতে ভয় পায়, সেখানে তুমি একাই রাতের ডিউটিতে জয়েন করো, তোমার কি একটু ভয় করে না? মাসানি বলে, স্যার, ভয় পেলে কি করে হবে? আসলে আমাদের গ্রামটা খুবই গরিব, আর সেই পুরো গ্রামের মধ্যে আমি একমাত্র পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছি, আর আমি এখানে এসে চাকরি করছি। আর আমি এটা সবাইকে বোঝাতে চাই আমার মতো সবাইকে পড়াশোনা করে বড় হতে হবে, তাহলেই গ্রামের উন্নতি হবে। অর্জুনের মাসানির কথা অনেক ভালো লাগে, সে তার প্রশংসা করে। এদিকে দেখা যায় সুকুমার একটা সময় সুরুলিকে খুঁজে বের করে ফেলে এবং তাকে সেখানে এসে মারতে শুরু করে। সুরিলি বলে, আমাকে মারছো কেন? সুকুমার বলে, তুমি সান্ধিয়াকে কেন মারলে? সুরিলি বলে, আমি সান্ধিয়াকে মারিনি। আর এরপরে সুরিলিও সুকুমারকে মারতে শুরু করে। দুজনের লড়াই হয়, আর একটা সময় সুরুলি সুকুমারের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যায়। এদিকে সেই আঘাতে সুকুমার সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে ভেট্রির কাছে থানা থেকে কল আসে আর বলে, স্যার, আননোন নাম্বার থেকে একটু আগে কল এসেছে, যেখানে বলেছে একটা গ্যারেজের মাঝে সুকুমার অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ভেট্রি বলে, ঠিক আছে, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে সেখানে চলে যান, আমিও আসছি। ভেট্রি বিষয়টা মাধাঙ্গিকে জানায়। ভেট্রি আর মাধাঙ্গি সাথে সাথে সেখানে যেতে শুরু করে। সেখানে গেলে দেখা যায় সুকুমারের মাথার আঘাতের কারণে অনেকটা রক্ত বের হয়ে পড়েছে, সে অজ্ঞান ছিল। সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয়। এদিকে কাঞ্চনার বাড়ির সামনে ছদ্মবেশে যে মহিলা কনস্টেবল দাঁড়িয়েছিল সে দেখতে পায় কাঞ্চনার বাড়ির কারেন্ট চলে যায়, যেখানে আশেপাশের সব বাড়িতে ইলেকট্রিসিটি ছিল। সাথে সাথে বিষয়টা সে অর্জুনকে জানায়। অর্জুন বলে, ঠিক আছে, তুমি নজর রাখো। এদিকে কাঞ্চনার নিচে এসে জেনারেটর অন করতে যাবে, ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় সেখানে রমেশ এসেছে। রমেশ তাকে জিজ্ঞেস করে, পুলিশ তোমাকে কাস্টডিতে নিয়েছিল, তুমি কি পুলিশকে কিছু বলে দিয়েছ? কাঞ্চনা বলে, আমি কেন বলবো, বললে তো আমিও ফেঁসে যাব। অর্থাৎ কাঞ্চনা বিষয়টা এড়িয়ে যায়।
রমেশ একটু রেগে যায়, বলে তুমি ফাঁসবে কেন? ফাঁসবো তো আমি। তোমার তো সেই মার্ডারের সাথে কোনো কানেকশন নেই। পুলিশ ভাববে আমি হয়তো খুন করেছি টাকার জন্য। আর এদিকে আমি জেলে যাওয়ার পরে, রাতিনাম মারা যাওয়ার পরে তুমি টাকা নিয়ে ভালো একটা জীবনযাপন করবে। কাঞ্চনা বলে, এমনটা নয়, তুমি আমাকে ভুল বুঝছো। তখনই অর্জুন তার টিমকে নিয়ে সেখানে চলে আসে আর কাঞ্চনাকে বলে, তোমাকে বলেছিলাম খবর দেওয়ার জন্য, কেন দিলে না? কাঞ্চনা এবং রমেশ দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে ভেট্রি আর মাধাঙ্গের মধ্যে সম্পর্কটা ভালো হতে থাকে। এদিকে থানায় নিয়ে আসার পরে রমেশকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি কাঞ্চনার জন্যই রাতিনামকে খুন করেছ? অবশেষে রমেশ মুখ খোলে, বলে সে একটা ভালো সুযোগ খুঁজছিল রাতিনামকে খুন করার জন্য। আর একদিন বাড়ি যখন মদ খাচ্ছিল, সেই ইনবা আর শেখরকে কথা বলতে দেখে। তারাও সেখানে মাতাল হয়ে কথা বলছিল যে তারা কোনোভাবেই রাতিনামকে খুন করতে পারছে না, আর তারা তাদের মায়ের প্রমিসও রক্ষা করতে পারছে না। কি করবে? রাতিনাম প্রচণ্ড ভয়ঙ্কর, কিন্তু ওকে যে করেই হোক মারতে হবে। টাকা যত যায় যাক, কিন্তু রাতিনামের ডেড বডি আমাদের চাই। রমেশ এইভাবে পুরো বিষয়টা তাদের কাছ থেকে জেনে ফেলে। আর রমেশ ভাবতে থাকে রাতিনামকে তো খুন করবই, আর রাতিনামের ডেড বডি নিয়ে যদি বিজনেস করা যায় তাহলে মন্দ কি? এর কয়েকদিন পরেই রাতের বেলা রাতিনাম তার কাছে চলে আসে কুলফি নেয়ার জন্য, সেই হার্বাল মেডিসিন মিশ্রিত কুলফি। রমেশ দেখতে পায় আশেপাশে কেউ নেই, সুযোগ বুঝে রাতিনামকে সেই কুলফি দেয়, যেটার ভেতরে ঘুমের ওষুধ মেশানো ছিল। রাতিনাম কুলফি খাওয়ার সাথে সাথে তার মাথা ঝিমঝিম করতে থাকে, তার ঘুম আসতে থাকে, আর এমনিতেই সে মাতাল ছিল, যার ফলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে রমেশ একটা রশি নিয়ে রাতিনামের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু ঘায়াল রাধিনামের সাথেও রমেশ পেরে ওঠে না, সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাধিনাম বলে, আমি তোমাকে পরে দেখে নেব। রমেশ দৌড়ে যেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই একটা অটো সেখানে চলে আসে, আর সেই অটো থেকে ভিজিকে নামতে দেখা যায়। রাধিনাম বলে, রমেশ আমাকে মারতে চাইছে, ওকে যেয়ে মেরে ফেল। তখনই ভিজি বলে, রাত এখন কয়টা বাজে? আপনি এখানে কি করছেন? রাধিনাম বলে, তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? ভিজি রেগে গিয়ে বলে, তুই আমার বোনের হাজব্যান্ড, এই জন্য তোকে সম্মান দিয়েছি এতদিন, আর তুই আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছিস সেই নায়িকার পেছনে ঘুরে। সাথে সাথে অটো থেকে একটা দা নিয়ে রাতিনামকে সে একের পর এক কোপ দিয়ে মেরে ফেলে। বিজি সেখান থেকে অটো নিয়ে চলে যায়। অন্যদিকে রমেশ তখনই চলে আসে কাঞ্চনার বাসায়, আর তাকে রাতিনামের কাটা মাথা দেখায়। কাঞ্চনা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, এটাকে এখানে কেন নিয়ে এসেছ? রমেশ বলে, এটার মূল্য এখনো অনেক, তোমাকে শুধু প্রমাণ দেখাতে আসলাম যে রাতিনাম তোমার জীবনে আর কখনো আসবে না, আমার জন্য তৈরি থেকো। আর এরপরেই রমেশ রাতিনামের কাটা মাথাটা ইনবা আর শেখরের কাছে বিক্রি করে দেয়, আর বডিটা অন্য জায়গায় লুকিয়ে রাখে। এরপরে অর্জুন, মাসানি এবং বাকি পুলিশদের অর্ডার দেয় বিজিকে থানায় উঠিয়ে নিয়ে আসার জন্য। এদিকে তখনই রাতের বেলায় দেখা যায় জ্যোতি দেখা করতে আসে থানায় অর্জুনের সাথে, কিন্তু মাসানি তাকে দেখে ফেলে আর বলে, এখানে কি চাই? জ্যোতি বলে, অর্জুন স্যারের সাথে আমার একটু কথা আছে, দেখা করব। মাসানি বলে, স্যার এখন একটা ইনকোয়ারিতে রয়েছে, ইন্টারোগেশন করছে, এখন কাউকে ডাকতে সে নিষেধ করেছে। জ্যোতি বলে, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করব। মাসানির আসলে হিংসে হচ্ছিল, অন্যদিকে জ্যোতিও নাছরবান্দা, অর্জুনের সাথে দেখা না করে সে যাবে না, তাই থানার সামনেই সে বসে থাকে। কিন্তু বেশ খানিক্ষণ অপেক্ষা করার পরেও যখন অর্জুনের দেখা পায় না, তখন জ্যোতি বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে, আর এতে কিছুটা খুশি হয় মাসানি। এদিকে ভিজিকে থানায় উঠিয়ে নিয়ে আসা হয়। ভিজি ভয়ে কাঁপতে থাকে আর বলে, আমি কেন আমার বোন জামাইকে খুন করব? আমি রাতিনামকে খুন করিনি, ওরা মিথ্যে বলছে। অন্যদিকে অর্জুন বলে, ঠিক আছে, তোমাদের সবার গল্পই শুনলাম, আমি আসছি একটু পরে। বাইরে আসার পরে দেখা যায় জ্যোতি কল করে অর্জুনকে আর বলে, আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনাকে না পেয়ে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। আমি তো আপনাকে সেদিন সাহায্য করছিলাম, কিন্তু এখন আমি একটা কথা জানতে চাই, ইনবা, শেখর, কাঞ্চনা, রমেশ আর ভিজি, এই 5 জনের ভেতরে রাতিনামকে কে খুন করেছে? অর্জুন বলে, খুনি কে সেটা জানলে তুমি চমকে যাবে। শুধু এটা জেনে রাখো যে এই 5 জনের মধ্যে কেউ খুন করেনি। কালকেই তোমাকে জানিয়ে দেব খুনটা কে করেছে। পরের দিন সকালবেলাতেই দেখা যায় ভেটরির জন্য খাবার অর্ডার করে মাধাঙ্গি। ভেটরি বলে, আমি অফিসে যেয়ে খেয়ে নেব। মাধাঙ্গি বলে, কালকে আপনি সুকুমারের জন্য রক্ত দিয়েছেন, সারা রাত জেগেছিলেন, আর এখন না খেয়ে অফিসে যাবেন, সেটা হয় না। বোঝাই যাচ্ছিল ধীরে ধীরে মাধাঙ্গিও ভেটরিকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে তারা দুজনে সেখানে বসে খেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেখানে অর্জুন চলে আসে, আর ভেটরির রুমে মাধাঙ্গিকে দেখার পরে সে একটু অন্যরকম ভাবে। অর্জুন ভাবে তারা দুজন সারা রাত এখানেই ছিল, আর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। ভেটরি বলে, তুমি যেটা ভাবছো তেমনটা নয়, আসলে আমরা জাস্ট খাবার খাচ্ছিলাম। অর্জুন আসলে ভেটরির সাথে একটা কেস নিয়ে ইমার্জেন্সি কথা বলতে এসেছিল। তখনই ভেটরির কাছে কল আসে যে সুকুমারের জ্ঞান ফিরেছে। ভেটরি আর মাধাঙ্গি হসপিটালে যেতে শুরু করে, আর অর্জুন বলে, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কেসটা নিয়ে কথা বলবো।
কিন্তু হসপিটালে আসার পরে দেখা যায় সুকুমার আবার অজ্ঞান হয়ে গেছে। ডক্টর বলে একটু আগেই জ্ঞান ফিরেছিল, সে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু এরপরে আবার অজ্ঞান হয়ে যায়। অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে হয়তোবা আবারও তার জ্ঞান ফিরবে। দুজনেই সেখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করে, কিন্তু জ্ঞান না ফেরার কারণে সেখানে একজন কনস্টেবলকে দাঁড় করিয়ে রেখে তারা একটু অন্য জায়গায় যায় হাঁটা চলার জন্য, কথা বলার জন্য। মাধাঙ্গী বলে সুকুমার যেখানে অজ্ঞান হয়েছিল সেখানে তো তাকে যেটা দিয়ে আঘাত করা হয়েছে সেটাও পড়েছিল, সেটার থেকে ফিঙ্গারপ্রিন্টকে ম্যাচ করা হয়েছে। ভেট্রি বলে হ্যাঁ, সাসপেক্ট লিস্ট থেকে আমরা ম্যাচ করেছিলাম আর সেটা সুরুলির সাথে ম্যাচ করেছে। মাধাঙ্গী বলে তার মানে কি সুরুলি সান্ধিয়াকে খুন করেছে? কারণ সুকুমার তো বলেছিল সে জানে সান্ধিয়াকে কে খুন করেছে আর সে তাকে মেরে ফেলবে। হয়তো সুকুমার সুরুলিকে মারতে গিয়েছিল, উল্টো সুকুমারকে সেখান থেকে মেরে সুরুলি সেখান থেকে পালিয়ে গেছে। ভেট্রি বলে হতে পারে, সুকুমারের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মাধাঙ্গী বলে তাহলে তো সুরুলিকে ইমিডিয়েটলি খুঁজে বের করা দরকার। ভেট্রি বলে আমাদের পুলিশ টিম কাজ করছে। তখনই একটা ছেলে দেখা যায় নিজেকে একটু আড়াল করে সেই হসপিটালে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে আরও আড়াল করে সে ভেতরে যায়। ভেট্রির সাথে তার চোখাচোখি হয়। ভেট্রির তখন মনে হতে থাকে এই ছেলেটাকে সে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারছে না। এদিকে সেই ছেলেটা যখন দেখতে পায় সুকুমারের কেবিনের সামনে আরও একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে, সে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে সেই পুলিশ অফিসারের সরার। সেই পুলিশ অফিসারের একটা কল আসে, সে সেখান থেকে কলে কথা বলতে বলতে একটু দূরে চলে যায়। তখন সেই কেবিনের দিকে যায় কিন্তু দেখতে পায় কেবিনের ভেতরে তখনও নার্স ছিল। ছেলেটা আবারও একটু অপেক্ষা করে, একটু পরে নার্সও সেখান থেকে চলে যায় আর এই সুযোগে ছেলেটি ভেতরে ঢুকে যায়। একটা সার্জিক্যাল নাইফ নিয়ে সুকুমারের দিকে যেতে থাকে তাকে মেরে ফেলার জন্য। এদিকে ভেট্রির তখন মনে হতে থাকে এই ছেলেটাকেই সে থানায় দেখেছিল, যে সুকুমারের পেছনে রহস্যজনকভাবে দাঁড়িয়েছিল। আর তখনই সে বুঝতে পারে ছেলেটা এখানে এসেছে নিশ্চয়ই সুকুমারের কোনো ক্ষতি করার। সে দৌড়ে কেবিনে চলে আসে আর ছেলেটা সুকুমারকে আঘাত করার আগেই ভেট্রি সেখানে পৌঁছে যায়। দুইজনের লড়াই হয়। একটা সময় ছেলেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালাতে শুরু করে, ভেট্রিও তার পিছু করতে শুরু করে। ছেলেটা কোনোভাবেই ভেট্রিকে ধরা দিচ্ছিল না, কিন্তু একটা সময় দৌড়ে পালাতে যেয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ছেলেটি সেখানেই মারা যায়। ভেট্রি বুঝতে পারে সে আবারও একটা ক্লু হারিয়ে ফেলল কেসটা থেকে। এদিকে সেই কনস্টেবল ভেট্রিকে বলে সরি, সে পাহারা দিতে পারেনি, আসলে তার একটা কল এসেছিল। আর এরপরেই সেই ছেলের পকেটে থাকা ফোনটা ভেট্রিকে দেয়। ভেট্রি বলে এই ফোনে যত কল এসেছে সেটা ট্রেস করার জন্য। কিছুক্ষণ পরে একজন পুলিশ অফিসার ভেট্রিকে জানায় ছেলেটার মোবাইল থেকে শুধুমাত্র একটা নাম্বারেই 3 বার আউটগোয়িং কল হয়েছে আর সেই লোকটার নাম ছিল ইয়াদাস, আর সেই নাম্বারটা এখন সুইচ অফ। এছাড়া আমরা নাম্বারটার লোকেশন ট্রেস করেছি, সেটা সান্ধ্যের বাবার আইস ফ্যাক্টরির দিকে দেখাচ্ছে। এরপরে ভেট্রির সাথে সাথে একটা টিম নিয়ে চলে যায় সেই আইস ফ্যাক্টরিতে। মৃত সেই ছেলেটার ফটো দেখে জিজ্ঞেস করে তাকে চেনে কিনা। সান্ধিয়ার বাবা বলে না, সে একে চেনে না। এরপরে একজন পুলিশ অফিসার সান্ধিয়ার বাবাকে জিজ্ঞেস করে ইয়াদাস নামের কেউ কি এই ফ্যাক্টরিতে কাজ করে কিনা। তখনই পাশ থেকে একটা লোক সান্ধিয়ার বাবাকে বলে কয়েক মাস আগে এই ছেলেটা এখানে কাজ করত, কিন্তু সে এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। সান্ধিয়ার বাবা জিজ্ঞেস করে কি হয়েছে। যখন ভেট্রি তাকে সবকিছু খুলে বলে যে সুকুমারকে সেই ছেলেটা মারতে এসেছিল এবং তার ফোন থেকেই তারা এভাবে এই সবকিছু ডিটেলস পেয়েছে, তখন সে রেগে যায় আর বলে ওই ছেলেটা আমার মেয়েকে খুন করেছে, আপনারা ওকে শাস্তি দেবার পরিবর্তে ওকে রক্ষা করছেন। ও মরে গেলেও আমার কিছু যায় আসে না, আপনারা আমার মেয়ের বডি খুঁজে বের করুন, আমিও সৎকার করতে পারছি না। ভেট্রি বলে আমরা সেটাই করছি। ঠিক ওই সময়টাতে ওয়াকি টকিতে পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ নদীর ধারে একটা ইয়াং মেয়ের গলাকাটা ডেড বডি পেয়েছে। ভেট্রির সাথে সাথে তার টিম নিয়ে সেখানে চলে যায়। ভেট্রি মাধাঙ্গীকে ফোন করে কিছু বলে আর এদিকে সুকুমারের জ্ঞান ফিরে। সুকুমার কিছুই বলতে পারছিল না। একটু পরে টিভিতে নিউজ দেখতে পায় একটা যুবতী মেয়ের গলাকাটা ডেড বডি পুলিশ নদীর ধারে খুঁজে পেয়েছে আর পুলিশ সন্দেহ করছে সেটা সান্ধিয়ার। কথাটি শুনে একেবারে উতলা হয়ে পড়ে সুকুমার। সে বলে সে সান্ধিয়াকে দেখতে যাবে। এরপরেই দেখা যায় সান্ধিয়ার সৎকার করা হচ্ছিল। সেখানে সুকুমার, তার নানি, পুলিশ সবাই ছিল। সুকুমার শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। এদিকে সান্ধিয়ার বাবা যখনই তার মেয়ের চিতায় আগুন দিতে যাবে ঠিক তখনই একজন পুলিশ অফিসার আসে আর ভেট্রিকে বলে স্যার, মর্গের লোকটা ভুল করেছে, ভুল করে অন্য একটা মেয়ের ডেড বডি দিয়েছে সান্ধিয়ার পরিবর্তে। ভেট্রি তখন সান্ধিয়ার বাবাকে বলে তাদের একটু ভুল হয়ে গেছে, 5 মিনিট সময় লাগবে। আসলে তাকে সান্ধিয়ার বডির পরিবর্তে ভুল বডি হ্যান্ডওভার করা হয়েছে। এতে সান্ধিয়ার বাবা রেগে যায় আর বলে একে তো আপনারা খুনিকে এখনো শাস্তি দিতে পারেননি, অন্যত্র এতদিন পরে আমার মেয়ের ডেড বডিটা খুঁজে পেয়েছেন, এখন আবার বলছেন সেটাও ভুল। আপনারা এটা কি কোনো খেলা পেয়েছেন? ডক্টর বলে আমাদের জাস্ট 5 মিনিট লাগবে, আমরা বডিটা এক্সচেঞ্জ করে আপনাকে দিচ্ছি। অবশেষে ডেড বডিটা সেখান থেকে নিয়ে যায়। সেই পুলিশ অফিসার ভেট্রিকে বলে স্যার, পরীক্ষা করতে জাস্ট 5 মিনিট লাগবে।
একটু পরেই সে পুলিশ অফিসার ভেট্রিকে জানায় বডি ম্যাচ করে গেছে। আর তখনই ভেট্রি রেগে সান্ধিয়ার বাবার কাছে আসে আর বলে, সান্ধিয়ার বডি আপনি কিভাবে পেলেন, কোথায় লুকিয়ে রেখেছিলেন, আপনি কিভাবে বডি চেঞ্জ করলেন, আমরা তো আপনাকে এই বডিটা দেইনি। সে বারবার জিজ্ঞেস করে। অবশেষে সান্ধিয়ার বাবা উমাপতি বলে, আমি চেঞ্জ করেছি, কারণ আমি জানতাম আপনারা আমাকে যে বডিটা দিয়েছেন সেটা আমার মেয়ের বডি নয়, তাহলে কিভাবে অন্য একটা মেয়ের বডি দিয়ে আমি আমার মেয়ের সৎকার করি, তাই আমি চেঞ্জ করেছি। আমার কাছে সান্ধিয়ার বডি আগে থেকেই ছিল, অর্থাৎ পুলিশ আসলে এটা প্ল্যান করেছিল। তারা উমাপতিকে শোনায় যে তারা একটা মেয়ের বডি পেয়েছে, আর সেই বডিটাই তারা সান্ধিয়ার বডি হিসেবে উমাপতিকে হ্যান্ডওভার করে। কিন্তু উমাপতি তার মেয়ের সৎকার করার জন্য সান্ধিয়ার আসল ডেড বডিটাই সেখানে আনে, আর পুলিশ ভুল হবার কথা বলে সেই ডেড বডিটা সেখান থেকে নিয়ে যেয়ে ডিএনএ টেস্ট করে, আর এভাবেই ধরে ফেলে সান্ধিয়ার মার্ডার কে করেছে সেটা উমাপতিই জানে, আর তার বডিটাও উমাপতির কাছেই ছিল। এরপরেই উমাপতিকে অ্যারেস্ট করে সেই আইস ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং বলতে বলা হয় যে আসলে কি হয়েছিল। উমাপতি বলতে শুরু করে, আসলে সেই দিন রাতে পানি খাওয়ার জন্য সে ঘুম থেকে জেগে গিয়েছিল, আর যখনই সান্ধিয়ার রুম সে চেক করে সে দেখতে পায় সান্ধিয়া রুমে নেই। রাতের বেলা থেকেই সে তার মেয়েকে খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়, কিন্তু কোথাও সান্ধিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে সান্ধিয়া যখন বাস স্ট্যান্ডে বসেছিল তখনই সে তার বাবার গাড়ি দেখতে পায়, ভয়ে সে লুকিয়ে পড়ে। উমাপতি তার গাড়িটা নিয়ে যখন সেখান থেকে চলে যায়, সান্ধিয়া ভাবে তার বাবা আর এদিকে আসবে না, এজন্য সে বাস স্ট্যান্ডে না থেকে অন্য রোড দিয়ে হাঁটতে শুরু করে। দেখা যায় উমাপতি একটু পরেই সেই রোডে ফিরে এসেছিল কোনো এক কারণে। ঠিক তখনই সে সান্ধিয়াকে দেখতে পায়, সান্ধিয়ার নাম ধরে ডাকে। সান্ধিয়া তার বাবার ভয়ে পালাতে শুরু করে, আর এরপরেই উমাপতি তার মেয়েকে রাস্তার মাঝেই চড় থাপ্পড় মেরে টানতে টানতে তার গাড়িতে করে নিয়ে যায়। সান্ধিয়ার ব্যাগটা সেখানেই রাস্তায় পড়েছিল। এই দৃশ্যটা দেখে ফেলেছিল সুরুলি, আর সুরুলি সেখান থেকে সান্ধিয়ার ব্যাগটা নিয়ে যায়, কারণ তার বাসা থেকে আসার সময় সে দেখেছিল সেই ব্যাগে সান্ধিয়ার জুয়েলারি আছে, আর এই জন্য কাউকে কিছু না বলে সে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সান্ধিয়াকে নিয়ে আসা হয় আইস ফ্যাক্টরিতে এবং তার বাবা সব ওয়ার্কারকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর বলে, তোকে এত বড় করেছি কষ্ট করে, আর তুই এরকমভাবে কাউকে কিছু না বলে বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়ে যাচ্ছিলি। তোর যদি বিয়ে করতেই হতো, তোর যদি ভালোবাসার মানুষ থাকতই, তাহলে আমাকে বলতি, আমি বিয়ে করিয়ে দিতাম। এভাবে আমার মান সম্মান নিয়ে খেলার কি দরকার ছিল। সান্ধিয়া শুধু কাঁদছিল। উমাপতি তাকে কিছুক্ষণ বকাঝকা করার পরে বলে, ঠিক আছে, বলো সেই ছেলেটাকে, আমি ওর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। একটা সময় সান্ধিয়া কান্না থামিয়ে বলে, সুকুমার, যে তাদের ফ্যাক্টরিতে কাজ করে। কথাটা শুনে উমাপতির মাথায় রক্ত চড়ে যায়। তার ফ্যাক্টরিতে কাজ করার সাধারণ একজন ওয়ার্কারের সাথে তার মেয়ে পালিয়ে যাচ্ছিল। সে প্রচণ্ড রেগে যায়, সেখান থেকে একটা দা বের করে আর বলে, ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমার মেয়ের মাথা খেয়েছে, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, ওর মাথায় আজকে আমি কেটে ফেলবো। তখন সান্ধিয়া তার বাবাকে আটকায়, তার পা ধরে কান্না করে যে কোনোভাবেই যেন সুকুমারকে সে না মারে, কিন্তু উমাপতি কোনোভাবেই থামছিল না, সে যাবেই। অবশেষে সান্ধিয়া চিৎকার করে বলে, বাবা তুমি ওকে মেরো না, কারণ ওর সন্তান আমার গর্ভে। আসলে সান্ধিয়া আর সুকুমার যখন একসাথে সময় কাটাতো তখন তারা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, আর যার ফলে সান্ধিয়া কনসিভ করে যায়। আর এটা যখন তারা জানতে পারে তখনই তারা পালানোর সিদ্ধান্ত নেয়। উমাপতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই খবরটা বাইরে জানাজানি হলে তার কি হবে? সে তাদের কমিউনিটির চেয়ারম্যান, আর তার মেয়েই কিনা করলো এরকম একটা কাজ। সে কোনো কথা না ভেবেই এক কোপে সান্ধিয়ার মাথাটা আলাদা করে ফেলে, আর সেই মাথাটা ছিটকে যেয়ে পড়ে একটা আইস বাক্সে, যেটার ভেতরে আইস পড়ে সেই বাক্সটা ভরে যায়। রাগের মাথায় সান্ধিয়ার মাথাটার খুঁজেই নি উমাপতি। অন্যদিকে সান্ধিয়ার বডিটা সেখান থেকে সরিয়ে ফেলার পরে সেই ফ্যাক্টরির একজন কর্মী সান্ধিয়ার মাথাসহ বক্সটা ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়, আর সেটাই রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষের সামনে চলে আসে। কিন্তু উমাপতি তার মেয়ের ডেড বডিটা নিজের আইস ফ্যাক্টরিতেই লুকিয়ে রেখেছিল, আর এদিকে সান্ধিয়াকে খোঁজার নাটক করছিল। ভেট্রি বলে, নিজের মান সম্মানের জন্য নিজের একমাত্র মেয়ের সাথে এমন কাজ করতে তোমার গায়ে বাঁধল না? অবশেষে উমাপতি তার ভুল বুঝতে পারে, কান্না করতে থাকে আর বলে, আমার মেয়েটা আমার সামনে বসে কত কেঁদেছিল, বলেছিল তাকে মাফ করে দিতে, আমি পারিনি। আর এরপরে উমাপতিকে জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু যাবার আগে সান্ধিয়ার মা বলে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, তুমি নরকে যাবে। অবশেষে সান্ধিয়ার সৎকার করা হয়। তখন সুকুমারের শুধু মনে পড়ছিল তাদের ভালোবাসার সেই সুন্দর মুহূর্তগুলো, যেখানে সে আর সান্ধিয়া একসাথে সময় কাটিয়েছে। একে একে সেখান থেকে সবাই চলে যায়। সুকুমার ঠায় সেখানে দাঁড়িয়ে থাকে। নিজের অনাগত সন্তান এবং তার ভালোবাসার মানুষের এভাবে বিদায় নেওয়াটা সুকুমার একেবারেই মেনে নিতে পারে না, কারণ সান্ধিয়াকে ছাড়া তার জীবনের আর কোনো মানেই নেই। ধীরে ধীরে সুকুমার সামনের দিকে এগিয়ে যায়, আর একটা সময়
সান্তিয়ার চিতার আগুনেই নিজেকে জ্বালিয়ে দেয়। এদিকে ভেট্রি বাকি সবাইরা যখন এটা দেখে তারা দৌড়ে সেখানে আসে, আগুন নেভানোর চেষ্টা করে। সুকুমারের নানি কান্নায় ভেঙে পড়ে, নিজের একমাত্র বাচ্চার সম্বলকে এভাবে হারিয়ে ফেলে। এদিকে রাতের বেলা অর্জুন এবং তার টিম চলে আসে চন্দ্রার বাড়িতে, আর সেখানে তারা ইনবা আর শেখরকেও নিয়ে আসে। অর্জুন বলে, আপনার 2 ছেলে স্বীকার করেছে যে ওরা রাথিনামকে মারেনি, ওরা শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য সেই অপরাধটা স্বীকার করেছিল। আর রাথিনামের মাথাটা তারা কিভাবে পেয়েছে সেটাও বলে। চন্দ্রা বলে, তাহলে কে খুন করেছে? তখনই সেখানে ভিজিকে নিয়ে আসা হয়। ভিজিকে দেখার পরে চন্দ্রা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলতে থাকে, ও খুন করবে রাথিনামকে? এটা তো আমি কখনোই বিশ্বাস করব না। ও তো একটা লেলি কুকুরের মতো, সবসময় রাথিনামের পেছনে পেছনে ঘুরে। অন্যদিকে ভিজিও রেগে যায়, দুজনের মধ্যে একটা ঝগড়া বেঁধে যায়। চন্দ্রার একটাই কথা, সে কখনো বিশ্বাসই করে না যে রাথিনামকে ভিজির মতো একটা কাপুরুষ খুন করেছে। অর্জুন বলে, কিন্তু এটার তো একটা প্রত্যক্ষ সাক্ষীও রয়েছে। তখনই সেখানে রমেশকে ডাকা হয়। অর্জুন বলে, রমেশ নিজ চোখে দেখেছে যে রাথিনামকে খুন করেছে ভিজি। চন্দ্রা রমেশকে বলে, তুই কি নিজের চোখে দেখেছিস যে ভিজি রাথিনামকে খুন করেছে? তোর যখন করোনা ভাইরাস হয়েছিল আমি তোকে সেবা করেছি, তোর চিকিৎসার টাকা দিয়েছি, তোকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছি, আর তুই এখন অন্যের হয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছিস। অন্যদিকে ভিজিও বলছিল, ও মিথ্যা কেন সাক্ষী দেবে, ও যেটা সত্যি সেটাই বলছে। একটা সময় অর্জুন বলে, ও তার মানে আপনার মনে হচ্ছে যে রাথিনামকে ভিজি খুন করেনি, তাহলে কে খুন করেছে? আপনি বলবেন নাকি আমি বলবো? অবশেষে একটা সময় চন্দ্রা স্বীকার করে নেয়, হ্যাঁ, রাথিনামকে সেই খুন করেছে। আসলে অর্জুন আগেই বুঝতে পেরেছিল এদের মধ্যে কেউ রাথিনামকে খুন করেনি, শুধুমাত্র তারা ক্রেডিট নেয়ার জন্যই স্বীকার করে যাচ্ছিল। আর একটা সময় চন্দ্রার সামনে নাটকটা করার জন্যই তাদেরকে সব শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এদিকে চন্দ্রা বলতে থাকে আসলে কি হয়েছে। তার 2 ছেলে শেখর এবং ইনবা পড়াশোনা করেও চাকরি পাচ্ছিল না, একে তো বেকারত্বের অভিশাপ, অন্যদিকে তারা তার মাকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করতে পারছিল না, তার বাবার খুনিকেও হত্যা করতে পারছিল না। এই সবকিছু মিলিয়ে তারা ডিপ্রেশনে চলে যেতে থাকে। চন্দ্রা দেখতে পায় অনেকবার চেষ্টা করেও তারা রাথিনামকে মারতে পারে না। চন্দ্রা বুঝতে পারে তার 2 ছেলে কখনোই রাথিনামকে খুন করতে পারবে না, আর এই জন্য যা করার তাকেই করতে হবে। রমেশের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এই জন্য রমেশকে ডাকে সে, আর পুরো বিষয়টা খুলে বলে। এছাড়া তাকে সাহায্য করতে বলে। রমেশও রাজি হয়ে যায়, যেহেতু কাঞ্চনাও রাথিনামকে মারতে বলছিল, এদিকে চন্দ্রাও, তাই সে রাজি হয়ে যায়। আর প্ল্যান মতো রাথিনামের কুলফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু পারে না। কিছুক্ষণ পরেই সেখানে চন্দ্রা চলে আসে, আর চন্দ্রা রাথিনামকে দেখিয়ে বলে, 15 বছর আগে তুই আমার হাজব্যান্ডকে খুন করেছিস, আর এখন আমি সেটার প্রতিশোধ নিচ্ছি। আর এভাবে তাকে কুপিয়ে সেখানে মেরে ফেলে। চন্দ্রার সাথে তখন চন্দ্রার 2 ভাইও ছিল। চন্দ্রা রমেশকে ডেকে বলে রাথিনামের মাথাটা ইনবা আর শেখরকে বিক্রি করে দেওয়ার জন্য, যাতে করে গ্রামের সবাই জানতে পারে ইনবা আর শেখরই রাথিনামকে খুন করেছে, যাতে চারদিকের মানুষ তাদের 2 জনকে ভয় পেতে শুরু করে। এছাড়া বডিটা না পেলে কোনোভাবে ইনবা বা শেখরকে পুরোপুরি শাস্তিও পুলিশ দিতে পারত না, আর এই জন্যই এই পুরো প্ল্যানটা সে করে। ইনবা আর শেখর অবাক হয়ে যায় তাদের মায়ের এই কাজ দেখে, আর এখানেই এপিসোড 16 শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলোতে দেখানো হবে তৃতীয় মার্ডারটা কে করেছিল, কেন করেছিল, আর যে একজন মিসিং ছিল সে কোথায়। অন্যদিকে ভেট্রির বাবা, মা এবং দাদিকে কি তার মামাই খুন করেছিল, নাকি সেখানেও লুকিয়েছিল অন্য কোনো রহস্য? তাছাড়া মাসানি যে ভীষণ দেখত, এই অলৌকিক শক্তির পেছনের রহস্য কি? অন্যদিকে ভেট্রি আর মাধাঙ্গীর ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছিল, আর অর্জুনই বা কাকে ভালোবেসেছিল, যুথি নাকি মাসানি? আসলে আমি চেয়েছিলাম সবগুলো এপিসোড বের হওয়ার পরে একসাথে এক্সপ্লেন করব, কিন্তু আপনাদের অনেক কমেন্ট এসেছিল যে এটার 3য় পর্ব দেওয়ার জন্য, আর এই জন্যই 3য় পর্ব বানানো হলো। 4র্থ আর শেষ পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এই খুনের রহস্যগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।